কতদিন এই পর্যন্ত করেছিলাম এবং এখানে একটা ব্লগ হোম আর একটা হচ্ছে ব্লগ পোস্ট। এই পেজটা খালি ছিল, কিছু করি নাই, করব। অ্যাবাউট মি এটা এটুকু করেছিলাম। তো গতদিন একটা প্রবলেম চোখে পড়ে নাই আমাদের, সেটা হচ্ছে যে দেখেন নিচ দিয়ে একটা স্ক্রোল বার আসছে। এই স্ক্রোল বারটা আসতেছে কেন? হ্যাঁ, এই স্ক্রোল বারটা আসতেছে, আমি যদি ইন্সপেক্ট করি, রাইট ক্লিক করে আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখব যে আমাদের যে এখানে ফুটারটা আছে, এই ফুটারটার কারণে হচ্ছে আমাদের এই স্ক্রল বারটা আসতেছিল। এই যে ফুটারটা, এই ফুটারটা তে যে আমাদের যে এই ফুটারটা ছিল, এই ফুটারটার কারণে স্ক্রল বারটা আসতেছিল, এই স্ক্রল বারটা। তো ফুটারটার মধ্যে আমাদের যে ডিজাইন আছে, আমরা একটু দেখি কিরকম দেখাচ্ছে। এই ডিজাইনগুলোর সাথে সিএসএস গুলোর সাথে আমরা একটা কাজ করব, এখানে লিখে দিব হচ্ছে একটা ইয়ে ছিল, বক্স সাইজিং নামে একটা প্রপার্টি ছিল, বক্স সাইজিং বর্ডার বক্স। হ্যাঁ, এটা লিখে দিব। এটা লিখে দিলে আমাদের এই স্ক্রল বারটা চলে যাবে মোটামুটি। এটা হচ্ছে একটা সমাধান, বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে আমরা এই ফুটারের যে সিএসএস রয়েছে সেখানে আমি যাই, গিয়ে বললাম যে ফুটারের ক্লাসটা কই আছে, এই যে বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে নিচ থেকে স্ক্রল বারটা চলে গেছে। আচ্ছা, এখন আমরা এই মেনুটা নিয়ে কাজ করতেছিলাম, অ্যাবাউট মি নিয়ে। আমরা দেখি তাহলে এটা নিয়ে কিভাবে কি করা যায়। আমরা গতদিন কি করছিলাম, এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম আর তার মধ্যে হচ্ছে একটা ইমেজ বসাই দিছিলাম এইভাবে। এখন আমরা একটু দেখি যে আমরা এই অ্যাবাউট মি এই লেখাটাকে যদি একটু বড় করতে চাই তাহলে কিভাবে করব। এখানে আসলাম, আমাদের এই যে স্প্যানের মধ্যে ছিল অ্যাবাউট মি লেখা, এই যে হেডার 1 এ ছিল, এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই। তারপরে এই যে প্যারাগ্রাফ, এখানেও একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, ওকে, আমরা বলি এটাকে যে এটার একটা নাম দেই যে অ্যাবাউট টেক্সট। তারপরে এটাকে বলি অ্যাবাউট ডিটেলস। ওকে, আমরা এই দুইটাকে কপি করি, কপি করে এই ক্লাস দুইটা আমরা এই যে সবার শেষে নিয়ে আসলাম, রাখলাম, পেস্ট করে এখন আমরা এগুলোর সিএসএস লিখব। আমাদের যে অ্যাবাউট মি, আমি একটু দেখি যে আমরা ফন্ট সাইজটা একটু বাড়াবো, কত দিব দেখি, ফন্ট সাইজ কত আছে। উপরে নিচে একটা মার্জিন আছে বাই ডিফল্ট, আচ্ছা থাকুক এটা, আমরা মার্জিনটা চেঞ্জ না করি। আমরা এখানে হচ্ছে যদি ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ 15 পিক্সেল, আর একটু বাড়াই যদি, বললাম যে ফন্ট সাইজ 35 পিক্সেল, এবং মার্জিনটা কি দেওয়া যায়, মার্জিন টপ বটম বললাম যে 10 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল। ওকে,
ওকে, মার্জিনটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যে আমাদের এই টেক্সট গুলো আছে, আচ্ছা এরপরে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর কালারও আমরা চেঞ্জ করতে পারবো। আমরা দেখি যে আমাদের এই কালার দেই লেখাটাতে, এই কালারটা দিলাম, এটা একটা কালার কোড আমি কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিয়ে দিছি। এই কালারটা একটু হালকা আর কি, গাঢ় কালার না হয় একটু হালকা হালকা গাঢ় আর কি, এরকম। আচ্ছা, এরপরে আমাদের যে এখানে যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটাতেও আমরা এখানে বাই ডিফল্ট একটা মার্জিন দেয়া আছে, আমরা চাইলে এই মার্জিনটা কমাই বাড়াই দিতে পারি। আমরা চাচ্ছি না আসলে মার্জিন নিয়ে আর কিছু করতে, আমরা শুধু চাচ্ছি ফন্ট সাইজ দিতে। ফন্ট সাইজ বললাম 18 পিক্সেল, 18 পিক্সেল আর কি। এই যে ফন্ট সাইজটা একটু বড় হলো, বা 22-21 পিক্সেল হলো। এখন লাইন হাইট যদি বাড়াই দিই, লাইন হাইট বললাম 15 পিক্সেল, তাহলে একটু লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হবে, হ্যাঁ, লাইন হাইট বাড়িয়ে দিলে। আর আমরা কালার আর একটু দেখি হালকা করে দেওয়া যায় কিনা। ওকে, আমরা যে কালারটা দিব এখানে, ধরেন একটা কালার দেই #4f 4f 4f, এরকম একটা কালার দিলাম। আচ্ছা, তাহলে এটা হালকা হলো আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের ইমেজটা ছিল, পরে ইমেজটা থাকলো, আমরা এরপরে সামনে আগাবো। আমাদের এরপরে আমাদের কি থাকবে আমরা সেটা দেখি। এরপরে আমরা আবার আরেকটা কিছু লেখা নেব, যেমন পোস্ট কন্টেইনার ছিল, এটা একটা পার্ট ছিল, পোস্ট সেকশন, পোস্ট কন্টেইনার, এটা একটা ডিপ ছিল। আমরা যদি এরপরে এখানে আরেকটা পোস্ট কন্টেইনার নেই, জানি না পোস্ট কন্টেইনারে কি রাখছিলাম, একটু দেখে নিন। এই যে পোস্ট কন্টেইনার, আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের ইমেজটা একটু বেশি বড় হয়ে গেছে, বাইরে বের হয়ে গেছে। এই যে দেখেন, কন্টেইনারের থেকে বের হয়ে গেছে। তো ইমেজটা যাতে কন্টেইনার থেকে বের হয়ে না যায়, এই যে ডান পাশে কিছু জায়গা ইমেজটা বাইরে, এই যে ডান সাইড থেকে এইখান থেকে দেখুন কিছু জায়গা বাইরে। আচ্ছা, এটা যাতে না হয়ে যায় সেজন্য আমরা এই ইমেজে একটা ক্লাস নেই, ইমেজের ভিতরে একটা ক্লাস নেই, ইমেজ রেসপন্সিভ। ইমেজ রেসপন্সিভ একটা ক্লাস নেই, এখানে আমরা গিয়ে বলি যে উইথ 100%, তাইলে মনে হয় এই সমস্যাটা হবে না। এই যে ভিতরে ঢুকে গেছে ইমেজটা, এই যে কন্টেইনারের মধ্যে আছে, কন্টেইনার থেকে আর ইমেজটা বাইরে বের হয়ে যায়নি, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় এরপরে আমরা এখানে একটু ফাঁকা দিই, ধরেন এখানে আমরা বলতে পারি একটা হেডার 2। আসলে হেডারটা কি? হেডার 1 2 3 4 5 6 এগুলো কি লেখাকে বড় ছোট করার জন্য? হ্যাঁ, হেডার 1 2 3 4 5 6 দিলে লেখা বড় ছোট অবশ্যই হয়, কিন্তু আসলে আমরা যে কোনো একটা হেডার নিয়ে তো লেখাকে বড় ছোট করতেই পারি সিএসএস লিখে। তার মানে হেডারটা আসলে লেখাকে বড় ছোট করার জন্য না, কোন লেখাটা একটু গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা বুঝাইতে আমরা হেডার ব্যবহার করি। আচ্ছা, তো আমরা এখানে হেডার 2 দিলাম এবং হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, সেই প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু টেক্সট দিয়ে দিলাম। এখন আমরা দেখি এটা কেমন দেখা যায়। এটা তাহলে এমন দেখা যাচ্ছে। এখন আমরা এই যে হেডার 2 আছে, এই হেডার 2 তে আমরা হচ্ছে একটা ক্লাস লিখবো। এখানে ক্লাস বললাম about
সাবহেড, আর হচ্ছে বললাম যে আরেকটা ক্লাস লিখে এখানে অ্যাবাউট সাব টেক্সট। আচ্ছা, এই দুইটা ক্লাসে আমরা এখন সিএসএস লিখব। ক্লাস দুইটা কপি করলাম, নিয়ে আসলাম। তাহলে অ্যাবাউট সাবহেডে আমরা বলি এটার মার্জিন এবং হচ্ছে ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ একটু ছোটই থাকুক। বললাম যে মার্জিন, টপে বললাম যে মার্জিন হবে 50 পিক্সেল, লেফট রাইট 0, আর বটমে বললাম 10 পিক্সেল। ফন্ট সাইজ 18 পিক্সেল। ওকে, দেখি 18 পিক্সেল ছোট হয়ে গেল, আর একটু বাড়াই। ফন্ট সাইজ বললাম 26 পিক্সেল। তারপরে এই সাইজেই লেখাগুলো হোক। তাহলে এখানে কত ছিল? ফন্ট সাইজ, লাইন হাইট এবং কালার, এই তিনটা কোড কপি করলাম। এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম পরের পার্টে। এবং এইখানের যে কালার সেটা এটার সাথে মিল রেখে দিন। এরকম হলো। এইখানে একটু ফাঁকাটা মনে হয় বেশি হয়েছে। আচ্ছা, এটাই পরের প্যারাগ্রাফের ফাঁকা আর কি। পরের প্যারাগ্রাফে আমরা মার্জিনটা যদি উঠাই দিই তাহলেই হয়। মার্জিন টপ, মার্জিন যদি সব দিকেই 0 বলে দেই তাহলে কি হয়? ওকে, এরপরে আমরা আবার একই রকম ভাবে এখানে এরকম একটা হেডার 2 এবং একটা প্যারাগ্রাফ নিই। আমরা একই রকম ভাবে হেডার 2 তে এই লেখাটা দিই, আর এই প্যারাগ্রাফে এই লেখাটা দিই, এবং ক্লাস ওই আগে যেটা নিয়েছি এই ক্লাসটাই দিয়ে দিই। একই ক্লাস আমরা দুই জায়গাতে ব্যবহার করছি। একই রকম ভাবে উপরে 50 পিক্সেল ফাঁকা হয়ে নিচে এই লেখাটা আসবে। আমরা যদি আরো একটা হেডার নিই এবং আবারও একটা প্যারাগ্রাফ নিই, তাহলে কি হবে? অ্যাবাউট সাবহেড এবং হচ্ছে গেল অ্যাবাউট সাবটেক্সট, এবং আমরা এখানেও এই লেখাগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা ইমেজ দিব আমরা। ইমেজে আমরা কি করছিলাম? এই যে ইমেজে একটা ক্লাস দিয়েছিলাম, ইমেজ রেসপন্সিভ ক্লাস, সেইটাও দিব। সোর্স, তারপরে বললাম অল্ট, বললাম যে টি শার্ট, আর এখানে বললাম যে ক্লাস ইমেজ রেসপন্সিভ, আর এখানে বলবো আমরা সোর্সটা। ইমেজের সোর্সটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে বসাই দিন। এখন ওই উপরের ইমেজ যেটা ওইটাই আসবে, এই ইমেজটাই এখানে দেখা যাবে। কিন্তু আমরা এই ইমেজটা এখানে দিব না, আমরা অন্য একটা ইমেজ দিব। সেই ইমেজের নামটা আমি একটু কপি করে নিয়ে আসি। আমি যে ডিজাইনটা দেখে দেখে করছি সেখান থেকে ইন্সপেক্ট করে নামটা কপি করে নিয়ে আসলাম।
নামটা কিভাবে কপি করে নিয়ে আসতে হয় বুঝছেন তো সবাই? এই যে ইমেজটা বসাই দিলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরে এখানে আরেকটা পার্ট ছিল, নিউজ লেটার এরকম একটা লেখা একটা পার্ট ছিল। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে এইখানে কিভাবে করতে হয়, এই পার্টটা কিভাবে করতে হয়, এই পার্টটা আপনাদেরকে এইচডব্লিউ দিব, আপনারা এখানে অ্যাড করবেন। এরকম একটা পার্ট আমি অলরেডি শিখাইছি, এই যে এটা, এই পার্টটাই এই যে নিচে ছিল, এখানে উপরে হোমে ছিল, যে হোম মেনুর মধ্যে এই যে এখানে ছিল। এটাই যেভাবে করতে হয়, এটাই এই একই জিনিস আর কি, এইখানে আপনারা বসাবেন এভাবে একটু করে। এটা আপনাদের একটা বলতে পারেন যে এইচডব্লিউ। তো আমাদের অ্যাবাউটে এই কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখান থেকে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারের এই কোডটুকু কপি করলাম। কপি করে আমরা চলে গেলাম স্টাইলে, সরি অ্যাবাউট মেনুতে। অ্যাবাউট মেনুতে গিয়ে আমরা এই যে অল স্টাইল যেটার মধ্যে আছে ওইটার মধ্যে না দিয়ে আমরা এখানে হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ লিখি সবার শেষে, হেডের মধ্যে শেষে স্টাইল ট্যাগের মধ্যে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন হবে। কি কালার হবে আমি সেটা ওই টেমপ্লেট থেকে নিয়ে আসি, এই কালার হবে। তাহলে যখন আমরা অ্যাবাউটে থাকবো তখন এটার কালারটা এই যে পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে। আগের হেডারের কালারটা বাদ হয়ে এখন যেটা সে পেয়েছে মেইন স্টাইলে যেটা পাইছিল, মানে স্টাইল ডট সিএসএস ওইটা বাদ দিয়ে অ্যাবাউটের মধ্যে যেটা ইন্টারনাল সিএসএস পাইছে সেটা কাজ করতেছে। এবং একইভাবে আমাদের এই লোগোর কালারগুলো চেঞ্জ করতে হবে। এই যে লোগোগুলো, এই লোগোগুলোর কালার চেঞ্জ করার জন্য আমরা কিভাবে করব সেটা একটু দেখি। আইকনের কালার বলা ছিল, সোশ্যাল আইকনের যে কালার বলা ছিল এটা চেঞ্জ করব। তাহলে আসি আমরা সোশ্যাল আইকনের যে কালার আছে সেটা চেঞ্জ করব। সোশ্যাল আইকন, এই কালারটা। ওকে, তাহলে আমাদের যখন অ্যাবাউট নিতে আসি তখন কালারটা একরকম থাকছে, যখন হোমে যাচ্ছি তখন কালারটা আরেক রকম হচ্ছে। এটা আমাদের হলো। আর লাস্টের যে পার্টটা আমি করিনি, এটা আপনারা হচ্ছে গেল সেট করবেন। আমি উপরে দেখিয়ে দিয়েছি এই যে হোম মেনুতে। হ্যাঁ, এরকম করেই হচ্ছে গিয়ে হলো এটা, এই অ্যাবাউটের এটা একটু করতে হবে। হ্যাঁ, একটু চেষ্টা করেন, না পারলে পরে আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, করি। হ্যাঁ, ব্লগ পোস্ট মেনুতে আমরা কিছু করি নাই। আমরা ব্লগ পোস্ট মেনুর যে ইয়েটা, এই পেজটাতে যাই, অ্যাবাউটের যে কোডগুলো আছে সেগুলো সব কপি করলাম, কপি করে এনে এটার মধ্যে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। এখন যদি ব্লগ পোস্ট মেনুতে যাই, দেখেন অ্যাবাউটের সব লেখাগুলো চলে আসছে। তো এখন আমরা প্রথমেই আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ব্লগ পোস্টের যে মেনুটা আছে সেই মেনুটাতে অ্যাক্টিভ দেখাবো। তাই আমরা যে অ্যাক্টিভ ক্লাসটা আছে এই অ্যাক্টিভ ক্লাসটা আমরা শুধু ব্লগ পোস্টে দিলাম, তাহলে এটা অ্যাক্টিভ দেখাবে। এই যে ব্লগ পোস্ট মেনুতে আছে এটা অ্যাক্টিভ দেখায়, অ্যাবাউটে গেলে অ্যাবাউট অ্যাক্টিভ দেখায়, হোম ব্লগে গেলে এটা অ্যাক্টিভ দেখায়। আচ্ছা, ওকে, এবারে ব্লগ পোস্টের মাঝখানে আমাদের এই লেখাগুলো পরিবর্তন হবে। সিস্টেমটা পরিবর্তন হবে। তো সেই কারণে আমরা এই পরিবর্তনগুলো কিভাবে নিয়ে আসা যায় সেগুলো দেখব। তো তার জন্য আগে থেকে আমরা এই যেগুলো লেখা আছে এগুলো মুছে দেই।
আমরা এই লেখাগুলো মুছে দিলাম এবং আমরা এখানে তো পোস্ট সেকশন ছিল, পোস্ট কন্টেইনার এরকম ছিল, সমস্যা নেই। শুধু এই যে ফুটারটা উপরে উঠে গেছে, কোনো কন্টেন্ট নাই তো তাই এটা উপরে উঠে গেছে, সমস্যা নাই, একটু পরে নিচে নেমে যাবে। যদি আমরা ধরেন আমরা ব্লগ পোস্টে গেলে কালারটা আবার একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা আবার অন্য একটা কালার নিয়ে চেঞ্জ করতে পারি। যদিও আমাদের যে টেমপ্লেটটা দেখে করছিলাম ওইখানে কালারটা চেঞ্জ ছিল না, ধরেন আমরা করতে চাই, করে নেই না, সমস্যা। ধরেন আমরা এই অন্য একটা কালার আমি সিলেক্ট করলাম, সেই কালারটা আমরা ব্লগ পোস্টের এখানে চেঞ্জ করব। তাহলে এই যে এইখানে আর এইখানে সেই কালারটা দিয়ে দিলাম, এই যে কালারটা চেঞ্জ হয়ে এরকম হলো। চোখে লাগতেছে কিনা বেশি বুঝতেছি না, লাগতেছে মনে হয়। কালারটা একটু হালকা করি, গাঢ় করি। ওকে, তাহলে আমরা কালারটা চেঞ্জ করলাম, তিন কালারে রাখলাম। ওকে, তারপরে আমাদের যে ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্টের মধ্যে কি কি ছিল সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, আমাদের এটা ছিল হেডারের পার্ট, এটা ছিল ফুটারের পার্ট, মাঝখানে আমরা এখানে বাকি কন্টেন্ট গুলো লিখব। এখানে আমরা s1 দিলাম, একটা হেডার দিলাম এবং এখানে একটা ক্লাস দিব। তো এটার ভিতরে আমরা এই লেখাগুলো বসিয়ে দিলাম, আর এখানে যে ক্লাসটা দিব আচ্ছা, তারপরে আমরা এখানে একটা ইমেজ দিব, ইমেজ দিলাম, ইমেজটার লোকেশন দিলাম, অল্ট দিলাম, তারপরে এখানে একটা ক্লাস দিব ইমেজের, ইমেজ রেসপন্সিভ। ওকে, আমাদের এখানে যে হেডার আসলো, ইমেজটা আসলো। আচ্ছা, তারপরে আমরা এই ইমেজের পরে এখানে একটা প্যারাগ্রাফ নিতে পারি। ইমেজের উপরে এখানে আমরা একটা ইউএল নিতে পারি এবং বলতে পারি এলআই, এরকম। আচ্ছা, তারপরে আমরা এখানে যে একটা প্যারাগ্রাফ নিয়েছি এটার মধ্যে আমরা এই লেখাটা দিই, তারপরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং তার মধ্যে আরো কিছু লেখা দিলাম। তারপরে আরেকটা প্যারাগ্রাফ নিই, ওকে।
এখন আমরা একটু দেখি এটাকে কিভাবে পরিবর্তন করা যায়। আমরা প্রথমেই এই প্রথম যে পার্টটা আছে ওকে একটা ক্লাস দেই। এখানে লিখছি কি হোয়াই এভরি ডেভেলপার। হ্যাঁ, আমরা এটার ক্লাসের নাম দিলাম এভরি ডেভেলপার। আমরা স্টাইলের মধ্যে এসে বললাম যে ফন্ট সাইজ আমরা একটু অ্যাবাউট থেকে দেখে আসি কত দিয়েছিলাম সেটাই দিব। এই যে অ্যাবাউটে আমরা এটাতে কত দিয়েছিলাম, 35। তারপরে এই যে মার্জিন কালার যা যা ছিল ওইটাই কপি করে নিয়ে আসলাম, ওইটাই দিয়ে দিব। ওকে, তারপরে আমরা এই যে লেখাটা আছে এই লেখায় আমরা যে যে ছিল কোড অ্যাবাউট ডিটেলস এর এটাই দিয়ে দিব। আমরা এখানে আরেকটা ক্লাস নিব আর কি, অ্যাবাউট ডিটেলস ক্লাস না, এটা ক্লাসের নামটা এখানে না দিয়ে আমরা আরেকটা ক্লাস নিব। এই যে এটার জন্য এটার নাম দিলাম এভরি ডিটেলস। ওকে, আচ্ছা। এরপরে আমাদের যে এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো নিয়ে একটু কাজ করি। ইউএল উপরে একটা মার্জিন আছে, নিচেও একটা মার্জিন আছে, মার্জিনটা থাকুক সমস্যা নেই। আমরা এই ইউএলটাতে একটা ক্লাস দেই, ক্লাস দিলাম কি এভরি পাবলিশ। এই পাবলিশটা পাইলাম কোত্থেকে, এখানে লেখা আছে তাই দেখে দিয়ে দিলাম, অন্য কিছুও দেওয়া যেতে পারে। ওকে, তাহলে আমরা এভরি পাবলিশ যেটা আছে সেই এভরি পাবলিশটা কি করতে পারি, যে এই এভরি পাবলিশের যত এলআই আছে এই এলআই গুলোকে আমরা বললাম কি ফ্লোট লেফট। দেখি কি হয়, এগুলো নিচে নিচে আসে এবং এই এভরি পাবলিশের নিজের একটা হাইট দিতে হবে। ফ্লোট লেফট দিলে হাইট চলে যায়, তাই একটা হাইট দিতে হবে। হাইট বললাম 40 পিক্সেল। হাইট দেওয়াতে কি হলো, 40 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ বললাম 16 পিক্সেল। জানি না ছোট হবে না বড় হবে, দেখি 16ই আছে। 17 বললাম, একটু বড় হলো। আচ্ছা, এরপরে আমাদের যে এলআই গুলো আছে এগুলো বললাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক বললে কি সমস্যা হলো, এই ডট ডট মার্ক গুলো হচ্ছে কিভাবে থাকবে আর কি। হ্যাঁ, তো আমি মার্জিন লেফট দিই, মার্জিন লেফট 50 পিক্সেল।
মার্জিন লেফট দিলে এই যে ডট ডট মার্ক গুলো হচ্ছে থাকবে, তো মার্জিন লেফট একটু কমিয়ে দিই। মার্জিন লেফট দিলাম 32 পিক্সেল। তারপরে বললাম যে কালার এটা, আচ্ছা তারপরে বললাম যে ULLI ফার্স্ট চাইল্ড, মানে প্রথম যে এলআইটা আছে ওর মার্জিন লেফট হচ্ছে 32 হবে না, 0, এবং ওর লিস্ট স্টাইল টাইপও হবে না, মানে যে গোল যে পয়েন্টটা প্রথমটাই থাকবে না এবং মার্জিনটাও থাকবে না, তাহলে এটা বাম দিকে সরে আসবে। আসলো, কিন্তু একেবারে বামে আসলো না। কেন আসলো না? এখানে একটা প্যাডিং রয়েছে, প্যাডিং রয়েছে লেফটে সামথিং, প্যাডিংটা রিমুভ করে দিতে হবে। প্যাডিং 0, একেবারে সব দিকের প্যাডিং 0 হয়ে যাবে, এটা একেবারে বামে চলে আসবে। আচ্ছা, এরপরে এই কমেন্টস এর কালারটা হচ্ছে এটা ভালোভাবে কাজ করছে না, তাই আমরা কি করলাম যে ULLI, যেখানে একটা ULLI এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে, ULLI এর মধ্যে একটা জায়গায় একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, তো বললাম সেই অ্যাঙ্কর ট্যাগটাতে কি হবে, কালার হবে এটা, এবং টেক্সট ডেকোরেশন নান হবে। কিন্তু যখন এই ULLI-টাকে হোভার করা হবে তখন এই টেক্সট ডেকোরেশনটা থাকবে আন্ডারলাইন। নরমালি থাকবে না, যখন হোভার করবে তখন এই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকবে, এরকম হবে। তারপরে ইমেজটা আসলো, ইমেজের মধ্যে এইখানে এই লেখাগুলোর কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে বললাম, ক্লাস দিলাম ইমেজ ক্যাপশন। ওকে, আমি বললাম যে ইমেজ ক্যাপশন, এবং ইমেজ ক্যাপশনের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেগুলোতে কালার হবে এটা, এবং টেক্সট অ্যালাইন হবে সেন্টার, মাঝখানে, আর আন্ডারলাইনটা হয়ে থাকবে, হয়ে আছে। এবং যখন আমরা ফন্ট সাইজটাও একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজ বললাম 17 পিক্সেল, এবং যখন এটার উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব তখন কালারটা একটু চেঞ্জ হবে। আমি বললাম যে ইমেজের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটা যখন ওভার করব তখন কালারটা চেঞ্জ হয়ে ধরেন ব্ল্যাক হবে, কালো হয়ে যাচ্ছে, এটা করলাম। আচ্ছা, তারপরে এইটা তো ওই ক্লাস বসাই দিয়েছিলাম, হয়ে গেছিল। আচ্ছা, তারপরে আমরা আরেকটা পার্ট নিয়ে কাজ করব, একটা পার্ট শেষ হলো, এরপরে আমি একটু ফাঁকা করলাম, ফাঁকা করে বললাম যে আবার একটা হেডার 1 নিয়ে বললাম যে এখানে একটা কোড, এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, এখানে একটা লিংক হবে। তো লিংকগুলো সাধারণত, এটা তো একটা লিংক, লিংকগুলো সাধারণত অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে। এই যে এটা আবার বাইরে বেরোয় গেল, এটা এখানে নয়, এটা এই ডিভের মধ্যে হবে। যে এরপরে আমরা এখানে আরেকটা ক্লাস দিই,
আমরা এই ক্লাসটার নাম দেই, কি নাম দিব, নাম দেই ব্লগ হেডিং। ব্লগ হেডিং, তারপরে এটার নাম দেই ব্লক টেক্সট। ক্লাসের নাম জানি আবার কারোটার সাথে কারো নাম এলে এটা একটু খেয়াল রাখবেন, মিলে গেলে আবার প্রবলেম আছে, তাহলে দুই ক্লাসের সিএসএস একসাথে পাবে দুই জায়গায়। এই জন্য একই ক্লাসের নাম যেন একাধিকবার না হয়, একই আইডির নামও যেন একাধিকবার না হয়। আচ্ছা, তাহলে এটাকে বললাম যে ব্লক হেডিং। আমরা একটু দেখে আসি যে আমাদের অ্যাবাউটে আমরা কি হেডিং দিয়েছিলাম, ওই টাইপের আর কি দেওয়ার চেষ্টা করব। এরকম এই তো ব্লক হেডিং এ ওইখান থেকে কপি করে নিয়ে আসলাম, ওই কোডটাই এখানে বসাই দিলাম। 80 করি, বটম করি 20, ফন্ট সাইজ 26, আর এগুলো তো আছে। ব্লগ হেডিং ফন্ট সাইজ এখানে কত আছে, 35, এটাকেও করি 35 বা 33 করতে পারি। ওকে, এখানে যেই সিএসএসটা আছে এটাই আমরা এখানে দিব। এবং এখানের যে কালারটা আছে এই কালারটা যাতে এরকম না থাকে সেজন্য আমরা একটু কিছু করা যায় কিনা দেখি। আমরা বললাম যে এই ব্লক টেক্সটের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এটা তো একটা অ্যাঙ্কর ট্যাগ, কোথায় ছিল, এই যে ব্লক টেক্সটের ভিতরেই যে অ্যাঙ্কর ট্যাগ ছিল। তো সেটাকে আমরা বললাম যে সেই অ্যাঙ্কর ট্যাগটা একটা সিএসএস লিখবো, আর অ্যাঙ্কর ট্যাগটা যখন হোভার হবে তখন একটা সিএসএস লিখবো, এক ধরনের সিএসএস লিখবো। তো আমরা বললাম যে এই অ্যাঙ্কর ট্যাগের কালার কি হবে, বললাম যে এই অ্যাঙ্কর ট্যাগের কালার হবে এটা, এটা বলতে এই কালারটার সাথে ম্যাচিং রেখে আর কি, এই কালারটা, এটা ধরেন বললাম যে এখানে কালার হবে এটা। আর টেক্সট ডেকোরেশন নাম মানে নিচে যে দাগটা, এই দাগটা থাকবে না, এই দাগটা, আর যখন মাউস হোভার করব তখন নিচের দাগটা আসবে। তো মাউস যখন হোভার করব তখন বলবো যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, হয়ে গেল, আমাদের পরের আরেকটা পার্ট হয়ে গেল। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে কিছু কোড ছিল, সেই কোডগুলো কিভাবে দেয়া যায়। তো কোডগুলো দেওয়ার জন্য আমরা একটা প্রি ট্যাগ ব্যবহার করি। প্রি মানে প্রি ফরম্যাটেড টেক্সট, আর কোড বোঝাতে কোড ট্যাগের মধ্যে কোড লিখতে হয়। তারপরে আমরা সেই কোডটাকে কপি করি, আমি দেখাই কোন কোড, এই যে লেখা কোড, এই যে কোডটা কপি করে আমি এটার ভিতরে রাখি। এগুলো হচ্ছে কোড। তাহলে এবারে রিলোড দিন, এই যে দেখাচ্ছে এরকম। তাহলে এবারে এই যে প্রি ট্যাগটা আছে, এই প্রি ট্যাগটাকে হচ্ছে একটু ইয়ে করতে হবে, প্রি ট্যাগটার জন্য কিছু কোড আমাদেরকে লিখতে হবে। তো প্রি ট্যাগটার মধ্যে আপনি ক্লাস দিয়ে তারপরে লিখতে পারেন,
তারপরে হচ্ছে আইডি দিয়ে তারপর সিএসএস লিখতে পারেন। আর যেহেতু আমরা এই পেজের মধ্যে আর কোনো প্রি ব্যবহার করব না, আমি জানি আর করব না, কারণ আমি তো টেমপ্লেটটা দেখেছি, আপনারাও দেখেছেন, সেই জন্য আমরা সরাসরি প্রি ট্যাগ লিখেও আমরা এখানে সিএসএস ব্যবহার করতে পারি। মানে কিছু সিএসএস লিখতে পারি। তো সেই কারণে আমাদের যে প্রি ট্যাগ আছে সেই প্রি ট্যাগে আমরা বললাম যে ডিসপ্লে ব্লক, তারপরে বললাম যে ফন্ট সাইজ 0.875 em, তারপরে বলি যে কালার এটা, এটা দেখি কি হচ্ছে, কোড, তারপরে বলি যে এই যে কালারটা চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজ যদি আর একটু বাড়িয়ে দিই 1 em করে দিই তাহলে কেমন হয়। ফন্ট সাইজ 1.5 em দিলাম। আচ্ছা, এই লেখাটা ডান দিকে সরে যাচ্ছে, ডান দিকে যাতে সরে না যায় সেজন্য কি করা যায় দেখি। ডিরেকশন লেফট টু রাইট, না এটা আমরা পির মধ্যে লিখেছিলাম, এবার কোডের মধ্যেও সিএসএস গুলো লিখবো। আমরা বলি যে প্রি তারপরে যে কোড আছে সেই কোড কি করবে, ওয়ার্ড ব্রেক নরমাল, আমি জানি না কাজ করবে কিনা, কাজ করছে না। প্রি ফরম্যাটেড টেক্সট, হ্যাঁ, তো প্রি ফরম্যাটেড টেক্সট হওয়ার কারণে এটা আমাদের এই যে বাম পাশে যে ইয়েগুলো ছিল, লেখাগুলো মানে যে ট্যাবগুলো দিয়ে আমি ডানে সরাচ্ছিলাম সেগুলোও পেয়ে যাচ্ছিল, এটাই ছিল প্রবলেম। এই কারণে আমরা প্রিটাকে ভিতরে দিব নাকি, তাইলে একটা সমাধান হলেও হতে পারে। না, এটা সমাধান হচ্ছে না। এই লেখাগুলো যেহেতু কোড এবং প্রি ফরম্যাটেড, তাই এগুলোকে একেবারেই ইয়ে করে দিতে হবে, কি বলে, একসাথে বাম দিকে সরিয়ে দিতে হবে। আপাতত এরকম থাক, পরে আমরা এটা নিয়ে দেখবো, তাহলে এটা বামে সরে আসবে। আচ্ছা, তারপরের বিষয় নিয়ে আলোচনা করি। কিরকম ভাবে আমরা আবার এরকম দুইটা পয়েন্টস নিই, একটাতে বলি টাইপোগ্রাফি, আর একটাতে বলি কিছু লেখা আর কি। তারপরে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিই এবং সেটাতে বলি কিছু লেখা। তারপরে আমরা একটা ইউএল নিই এবং এলআই নেই কতগুলো।
এরপর আমরা আবার আরেকটা ইউএল নেই, এটাতেও কয়েকটা লাইন নেই, এবং এই একই লেখা থাকলো আপাতত। তারপরে আমরা এটার মতো আর একটা প্যারাগ্রাফ নিই এখানে, তারপরে আমরা এটা ট্যাগ নেই ব্লক কোড, এবং একটা প্যারাগ্রাফ, এবং তারপর একটা প্যারাগ্রাফ, এবং প্রথম প্যারাগ্রাফের মধ্যে লিখি এটা, দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে লিখি এটা। ওকে, আমরা দেখি কি নিয়েছি। আমাদের ক্লাস লেখা থাকাতে টাইপোগ্রাফিটার সিএসএস গুলো পেয়ে গেছিল, কিন্তু আমাদের এই পরের যে পার্টটুকু এটুকুতে কোনো সিএসএস পাইনি। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা নিয়ে দেখব। এরপরে আমরা আবার আরেকটা প্যারাগ্রাফ নিই এটার মতো, এখানে বললাম যে টেবিল এক্সাম্পল, এবং আমরা এখানে একটা টেবিল তৈরি করব, টেবিল, তারপরে বললাম টি হেড, তারপরে বললাম টিআর, তারপরে বললাম টিএইচ হ্যাশ, তারপরে বললাম ফার্স্ট, তারপরে বললাম লাস্ট, তারপরে বললাম হ্যান্ডেল, তারপরে বললাম যে টি বডি, টিআর, তারপরে টিডি, ওয়ান টু থ্রি ফোর, তারপরে আবার দিলাম টিডি, একটা, দুইটা, চারটা, টু, জ্যাকব, এই যে আমরা একটা টেবিল তৈরি করেছি। আচ্ছা, তারপরে কি, তারপরে আবার টেবিলটা কোলাপস করে রাখি, তারপরে বললাম যে এমবেডেড টুইট, এখানে একটা পার্ট হবে, এখানে একটা ডিভ হবে, এটার মধ্যে অনেক কিছু থাকবে, সেটা আমরা পরে নিব। আচ্ছা, তারপরে বললাম যে আবার একটা হেডার 2 হবে, হেডার 1 দিব,
হেডার 2 না, হেডার 1, টাইপোগ্রাফি হেডার 1। আচ্ছা, এটার মতো হেডার 1 এবং এই যে ব্লক টেক্সট যেরকম এরকম হবে। আচ্ছা, টাইপোগ্রাফি না দিয়ে এখানে দিব হচ্ছে ভিডিও এক্সাম্পল, তারপরে একটা ভিডিও, তারপর একটা লেখা, তারপরে এখানে একটা ওই যে ইউটিউবের ভিডিও অ্যাড করছিলাম না, ওরকম একটা ইউটিউবের ভিডিও অ্যাড করবো আর কি। তো সেজন্য একটা কিছু এখানে দিব, আপাতত ডিপ দিয়ে রাখি, জাস্ট এখানে কিছু একটা হবে সেটা বুঝাইতে। ওকে, তারপরে কি হবে, তারপরে এখানে আরো কিছু হবে, দুইটা বাটন হবে, আরেকটা ডিপ দেই, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ দিই, এটার মধ্যে কিছু লেখা থাকবে, এবং এই অংশটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিভাবে দাঁড়ায়, এই যে দেখেন এটার সিএসএস টা পেয়ে গেছে অটো, আমরা যে ক্লাস লিখেছিলাম এখানে ওই কারণে, বাকিগুলোরটা লিখি নেই। তারপরে আরো একটা পার্ট আছে, সেই পার্টটার জন্য আবার কিছু একটা করতে হবে, সেটা নিয়ে আমরা ভাববো। আজকে আমরা বুঝলাম যে আমরা এইভাবে করে করে একটা পেজের স্ট্রাকচারটাও দাঁড় করাই ফেলতে পারি, তারপরে আমরা আস্তে আস্তে সিএসএস লিখতে পারি, এমনও হতে পারে।